কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম ছেলেদের। আমার নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি, সেই জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার নবম শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো ছেলেরা, এখন আমরা হলো যে পড়াটা আর কি করছিলাম, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই না, এখন আর কথা না বলি অন্য কথা। তো আমি আশা করেছি আর কি যে গতদিন আমরা যেগুলা আমি যে পড়াগুলা দিয়েছিলাম, যে কঙ্কাল আমরা দেখে বুঝতে পারতেছো না, আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। এটা দৃঢ়তা, নবম অধ্যায় হলো দৃঢ়তা প্রদান ও চলন, এই চ্যাপ্টার আমরা আজকে কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো এখন আমরা আর আগে পর্যন্ত কিন্তু আমরা কি অস্থি আর তরুণাস্থির পার্থক্য পর্যন্ত আমরা জেনেছি, তাই না? অস্থি তরুণাস্থি সম্পর্কে জেনেছি। এখন ছেলেরা আজকে আমরা কি জানবো, যে তোমার বইয়ে যেটা আসলে অস্থি সন্ধি, অস্থি সন্ধি। হ্যাঁ, অস্থি সন্ধিটা কি, যে আজকে জানবো হলো অস্থি সন্ধি। অস্থি সন্ধি, হ্যাঁ অস্থি সন্ধি, অস্থি সন্ধি। তাহলে আজকে জানবো হলো অস্থি সন্ধি। কথাতে বোঝা যাচ্ছে অস্থি সন্ধি কি আমরা জানি যে আমি একটা কঙ্কালের ছবি দিয়েছি না, গতদিনও দেখিয়েছিলাম। এই 206টা হাড় আছে আমাদের, নিয়ে আমাদের কঙ্কালটা তৈরি, তাই না? এখন এই একটা হাড়ের সঙ্গে কি হাড়গুলো তো এমনি এমনি না, একটা সঙ্গে একটা সংযুক্ত হয়ে আছে, একটা হাড়ের সঙ্গে একটা হাড় সংযুক্ত হয়ে আছে। এই সংযোগ স্থলটাকে বলা হয়েছে কি অস্থি সন্ধি। এখন মনে করো যেন এটা একটা হাড়, তার সঙ্গে আরেকটা হাড় সংযুক্ত হবে, এই সংযোগের স্থলটা, এই স্থলটা হবে অস্থি সন্ধি, তাই না? এখন দুই বা ততোধিক হাড়ের সংযোগ স্থলকে অস্থি সন্ধি বলা হয়, এটা আমরা জানি। এখন এই অস্থি সন্ধি গুলো আমাদের দেহে, বা এই তুমি কঙ্কাল বা তুমি নিজেকে দিয়ে কল্পনা মানে বলতে পারো আর কি, কল্পনা মানে বুঝতেই পারতেছো, এখনই বুঝে ফেলবা যে আমরা দেখো যে আমাদের দেহের মধ্যে হাড়গুলা যে সংযুক্ত হয়ে আছে, দেখো আমরা কতগুলো হাড় খুব নাড়াতে পারছি, তাই না? কতগুলো হাড় নাড়াতে পারছি, কতগুলো একটু কম পারি, আর কতগুলো একদম পারি না, তাই না? যেমন দেখো, তাহলে কি এই যে সংযোগ স্থলের উপর মানে সংযোগ অস্থি সন্ধি, তাহলে 3 রকমের দেখতে পাচ্ছি আমরা। কিরকম দেখো, যে একটা হলো অনড়, যেটা নাড়াতে পারছি না, যেটা আমরা যে অস্থি সন্ধি গেলা বা সংযুক্ত অংশটাকে, যেমন মাথার এটাই ধরো খুলিটা, তাই না? এইখানে কি, এখানে আমরা বলেছিলাম যে 8টা হাড় আছে, তাই না? এই খুলির মধ্যে দেখো এইটা কিন্তু পুরা মাথা নড়ে যায়, কিন্তু এই যে সংযোগের স্থলগুলা এখানে এইখানে এইভাবে সংযোগ স্থলগুলো আছে, এগুলা কিন্তু আমরা আলাদা করে নাড়াতে পারছি না, কিন্তু এটা পুরাটা একসঙ্গে হয়ে যাচ্ছে। এইগুলো হলো অনর অস্থি, এগুলো হলো অনর অস্থি। তাহলে আমরা কি অস্থি সন্ধি আর কি, অনর অস্থি সন্ধি, অনর অস্থি সন্ধি, অনর অস্থি সন্ধি পেলাম একটা, তাই না? আমরা হলো কি বা নিশ্চল, হ্যাঁ অনর বা নিশ্চল আছে, তোমার বই নিশ্চল দেওয়া, আমি নিশ্চলই দিই, নিশ্চল অস্থি সন্ধি দিই, হ্যাঁ নিশ্চল অস্থি সন্ধি, নিশ্চল, হ্যাঁ বা অনর বা নরে না, এরকম আর কি। নিশ্চল মানে ইয়ে করতে পারছি না, মুভমেন্ট করতে পারছি না, নিশ্চল অস্থি সন্ধি। তাহলে কি মাথার খুলির মধ্যে পেয়ে গেলাম। তারপরে আরেকটা দেখো 2 নম্বর কি পাবো আমরা, তারপরে মাথা থেকে তুমি একটু নিচে নেমে যাই, আমরা একটু নিচে নামি হলো কি মেরুদণ্ডের কশলকাতে চলে আসি। মেরুদণ্ডের কশলকা দেখো আমরা কিন্তু সামান্য একটু নাড়াতে চালাতে পারি, তাই না? এরকম আমি ইচ্ছা করলে যেমন হাত পা যেভাবে ছোড়াছুড়ি বা নাড়াতে পারি, ওভাবে কিন্তু পারি না। তাহলে মেরুদণ্ডের কশরুকার যে হাড়গুলা, যেমন এই যে তুমি এই ছবিটাতে দেখো, এটাতে একটু দেখাচ্ছি তোমাদের, যে এখানে কি ছেলেরা একটু দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই যে মেরুদণ্ডের এইটা, এই যে মেরুদণ্ডের মধ্যে এই যে নীল নীল অংশগুলো, জয়েন্টের জায়গাগুলো দেখা যাচ্ছে ছেলেরা, এই অংশগুলো হলো জয়েন্ট আর কি। দেখো কশরুকা গুলা কিভাবে একটা সঙ্গে একটা সংযুক্ত হয়ে আছে। তাহলে এই অংশগুলা কিন্তু আমরা সামান্য একটু নাড়াতে পারি, তাহলে ঈষৎ সচল না, সামান্য একটু নাড়াতে পারছি আমরা। যেমন মেরুদণ্ড আমরা এইভাবে একটু ঘুরতে পারি, এরকম এইভাবে করতে পারি, এইভাবে করতে পারছি, তাহলে সামান্য নরম, তাহলে হলো ঈষৎ সচল। তাহলে হবে কি ঈষৎ সচল অস্থি সন্ধি, হ্যাঁ ঈষৎ সচল অস্থি সন্ধি। তাহলে এরকম 2 রকমের পেয়ে গেলাম আমরা। তারপর হলো কি ঈষৎ সচল, অল্প মানে সচল, নাড়াচাড়া করতে পারি। আর এখন যেমন হাত পায়ের গুলো একদম সম্পূর্ণ, হাতের পায়ের না সব মানে এগুলো হলো সচল। তাহলে আমরা পাচ্ছি হলো 3 নম্বর হলো কি, 3 নম্বরে হলো সচল অস্থি সন্ধি, সচল অস্থি সন্ধি। তাহলে কি কয়রকম পেলাম আমরা, 3 রকম। আমাদের বডিতে 3 রকমের অস্থি সন্ধি গুলো আছে, হ্যাঁ বা অস্থি সংযোগ স্থলটা 3 রকমের দেখা যায় এরকম। এই যে বললাম, এখন দেখো ছেলেরা
নিশ্চল আর ঈষৎ এগুলো কিন্তু দেয়, অবজেক্টিভের জন্য আসে বা বর্ণনাও আসে। অস্থিসন্ধি বিভিন্ন ধরনের অস্থিসন্ধি রয়েছে, মূল্যায়ন করো বা বিশ্লেষণ করো এরকম। এখন ধরো যে শুধুমাত্র সচল অস্থিসন্ধি যে বললাম, সচল অস্থিসন্ধি গুলাকে আবার সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয়। হ্যাঁ, কি বলা হয়? সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাইলে সচল অস্থিসন্ধি হবে কি? সাইনোভিয়াল অস্থিসন্ধি। এটা হলো কি একটা বললাম, সাইনোভিয়াল অস্থিসন্ধি একটা। হ্যাঁ, এটা হলো সচল অস্থিসন্ধি গুলাকে সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয়। এখন সাইনোভিয়াল অস্থিসন্ধি কি বা কাকে বলে? এখন দেখা যায় যে এই যে যেমন ধরো দুই বা ততোধিক মানে সাইনোভিয়াল অস্থিসন্ধি আবার দুই রকমের হয়। খেয়াল করি আমরা যে বেশি নাড়াচাড়া করতে পারি যে হাড়গুলা সংযোগ মানে সংযোগের ফলে, সেগুলো হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। এরকম অস্থিসন্ধি ক্ষেত্রে কি হয়, যেমন দুইটা হাড় একসঙ্গে সংযুক্ত হতে পারে, অথবা দুইয়ের বেশি একাধিক মানে দুইয়ের বেশি হাড় সংযুক্ত হতে পারে। দুইটা হাড় যখন শুধুমাত্র দুইটা হাড় সংযুক্ত হয়, যেমন তোমার বইয়ে যে ছবিটা দেওয়া আছে খেয়াল করো ছেলেরা, দুইটা হাড়ের মধ্যে দুইটা এর মধ্যে কিরকম দেওয়া আছে, ধরো এরকম একটা এই হলো একটা, এইটা একটা না, এইটা আচ্ছা এটাই ধরিটা এরকম যে এটা খুব ইয়ে হয়ে গেছে মনে হয়, রাউন্ড হবে এইটা। তো এরকম দুইটা হাড়ের সংযোগ স্থল আছে, দুইটা হাড় এরকম দুইটা হাড় দেওয়া, দুইটা হাড় যখন সংযুক্ত হয় তখন এটাকে সরল সাইনোভিয়াল অস্থিসন্ধি বলা হয়। আর যখন দুইয়ের বেশি সংযোগ হবে, যেমন এখানে ধরো এখানে রেডিয়াস আলনা দুইটা হাড় আছে, আর এটা ফিমার আছে, সরি হিউমেরাস আছে, হিউমেরাস আর এখানে দুইয়ের বেশি আছে, তাই না? এটা হবে কি জটিল সাইনোভিয়াল অস্থিসন্ধি। হ্যাঁ, তো এরকম সরল আর জটিল এরকম হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি গুলা বলতে পারি আমরা। এখন দেখো ছেলেরা, এখন অস্থিসন্ধির মধ্যে কি আছে যে কি কি থাকে আর কি সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে। কেন সাইনোভিয়াল হচ্ছে দেখো, এই অস্থিসন্ধির মধ্যে সাইনোভিয়াল গহ্বর এটা থাকে, এটা একটা গঠন আসে পরীক্ষায়। সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন কিভাবে দেখাবা, যে এইখানে দেখাবা দুইটা হাড়ের সংযোগ স্থলে এই মাথার মধ্যে হলো কি থাকবে, এইটার হলো কি থাকে হলো তরুণ আস্থি, তাই না? প্রত্যেকটা হাড়ের আমরা বলেছি এখানে তরুণ আস্থি থাকবে। তাহলে একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হলো কি তরুণ আস্থি থাকলো। হ্যাঁ, মাথার মধ্যে সেই মাথার অংশটার মধ্যে তরুণ আস্থি থাকলো, ঠিক আছে। তারপরে দেখো আর কি থাকে, সেই তরুণ আস্থির তারপরে দেখো আর কি দেখাচ্ছি যে সাইনোভিয়াল গহ্বর থাকে। এই যে দেখো দুইটা হাড় যেখানে সংযুক্ত সেখানে ফাঁকা জায়গা থাকে, সেই সাইনোভিয়াল গহ্বরের মধ্যে কি থাকবে, এখানে একটা দেখো এরকম একটা ঝিল্লি বা পর্দা দ্বারা এই গহ্বরটা আটকানো থাকে। হ্যাঁ, এরকম। তাহলে এই যে একটা গহ্বর থাকে, সাইনোভিয়াল গহ্বর থাকে, হ্যাঁ, সেই গহ্বরের মধ্যে ফ্লুইড থাকবে, সেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল রস বলা হবে। এই সাইনোভিয়াল ফ্লুইড থাকে। তুমি দেখো এই যে আমি বলি যে ছবি কথা বলে, তুমি যদি ছবি দেখে দেখে আইডেন্টিফাই করতে পারো, বলতে পারো, তাইলে কিন্তু তুমি বর্ণনা পড়তে বা বলতে পারতেছো যে কি কি থাকে একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে। তাহলে কি পেলাম আমরা, দুইটা হাড়, এখানে এই হাড়েরও দেখো আবার ছেলেরা কি আছে, হাড়ের আমরা বলেছিলাম এই যে আমি ফোটা ফোটা দিয়েছি, বা হাড়ের একটা আবরণ থাকে, এটা হলো পেরিঅস্টিয়াম না, এটা ধরো পেরিঅস্টিয়াম না, এটা লিখটা তোমরা পেরিঅস্টিয়াম আবরণটাকে বলা হয় অস্টিয়াম। আচ্ছা, এটা আমি খুলে ফেলি, পেরিঅস্টিয়াম, ঠিক আছে, এটা হলো পেরিঅস্টিয়াম। তারপরে দেখো আমরা আরেকটা হয় কি যে এরকম একটু হাড়টা হলো কি, হাড়ের অংশটা বলেছিলাম নিরেট হাড় একটা, মানে এই অংশটা একটু শক্ত, তাই না? আর এখানে বলেছিলাম যে মাথার মধ্যে অংশটা স্পঞ্জি থাকে, তাহলে এইটা হলো স্পঞ্জি অস্থি। হ্যাঁ, এই জায়গাটা হলো তুমি দিলা কি স্পঞ্জি অস্থি, এটাকে দিলা স্পঞ্জি অস্থি, ঠিক আছে, এটা হলো স্পঞ্জি অস্থি। আর এই বাইরের এই অংশটা হলো নিরেট। তুমি যখন মুরগি রয়েছে বললাম রানটা খাও, তখন খেয়াল করবা এই জায়গাটা বেশ শক্ত, এটা হলো দৃঢ় অস্থি। হ্যাঁ, দৃঢ় অস্থি বা কম্প্যাক্ট অস্থি আর কি। হ্যাঁ, সেটা দৃঢ় অস্থি। আচ্ছা, বা নিরেট অস্থি বা নিরেট অস্থিও বলতে পারো, দৃঢ় অস্থি বা কম্প্যাক্ট অস্থি যাই বলো। আর এটা হলো স্পঞ্জি অস্থি। তো এরকম দেখা যায় যে তুমি আমরা এগুলো হলো আইডেন্টিফাই করতে পারি বা বলতে পারবো। তাইলে কি আছে, তারপরে দেখো ছেলেরা আরেকটা কি থাকবে, আরেকটা থাকবে হলো সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে আটকে আছে দুইটা হাড়কে সংযুক্ত করার জন্য। ছেলেরা খেয়াল করে এই যে এরকম করে দুইটা হাড়কে সংযুক্ত করার জন্য কি থাকবে, লিগামেন্ট থাকবে। হ্যাঁ, এরকম লিগামেন্ট থাকে, দুইটা হাড়কে সংযুক্তকারী অংশটাকে বলা হবে লিগামেন্ট। তাহলে এরকম থাকবে লিগামেন্ট, দুইটা হাড়কে ধরে রাখবে। তো এরকম করে তোমরা একটা সাইনোভিয়াল অস্থিসন্ধি কিন্তু গঠন বলতেই পারবা।
যে আমি যেভাবে দেখিয়েছি কি আছে দেখো এখন যে লিগামেন্ট আছে আর এখানে বিশেষ করে দুইটা হাড়ের মাথায় তরুণ আছে থাকবে, একটা সাইনোভিয়াল গহ্বর থাকবে, সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, তারপর তার একটা আবরণ আছে কিন্তু, হ্যাঁ, সাইনোভিয়াল ক্যাপসুল বলা হয় এটাকে, এই আবরণ থাকে। তারপরে দেখো দুইটা হাড়কে সংযুক্ত করার জন্য লিগামেন্ট আছে। এই হলো তার প্রধান অংশগুলো। তারপর হলো আর স্পঞ্জি অস্থি, দীর্ঘ অস্থি, এগুলো তো বলতেই পারবা। এখন এই অস্থির গঠনের মধ্যে মানে একটা অস্থি সন্ধিকে আমরা এইভাবে, এই যে দেখো লিগামেন্ট থাকার জন্য আর এই যে সাইনোভিয়াল ফ্লুইড থাকার জন্য কি হয়, আমরা কিন্তু হাড়গুলাকে যেন মানে সহজেই নাড়াচাড়া করতে পারি। একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড়ের ঘর্ষণ হয় না, বা তার ঘর্ষণটাকে রোধ করে দেয়, বাধা দেয় হলো এই রসগুলা বা এই গহ্বরটা থাকার ফলে আমরা যে কোনো ভাবে আমাদের মানে যেখানে যেখানে আছে আর কি ওগুলোকে ওইভাবে আমরা নাড়াচাড়া করতে পারি। এই হলো। তো এখন এইরকম সাইনোভিয়াল অস্থি সন্ধি যেমন তোমার বইয়ে দেওয়া আছে কি, যে দেওয়া আছে হলো কি বল ও কোটর। খেয়াল করো ছেলেরা, আমাদের দেহে এরকম জয়েন্ট যেগুলা সাইনোভিয়াল অস্থি সন্ধির কতগুলা ইয়ে আছে, সেই অস্থি সন্ধিগুলা কি কি আছে খেয়াল করো ছেলেরা, যে 6 ধরনের আছে। আসলে তোমাদের বইয়ে তো এতগুলো দেওয়া নাই, কিন্তু আমাদের এই কঙ্কালের মধ্যে, এই যে কঙ্কালটা, হ্যাঁ, এই কঙ্কালটার মধ্যে 206টা হাড়কে 6 ধরনের অস্থি সন্ধি আছে আমাদের দেহে। যেমন এই যে ঘাড়ের মধ্যে একরকম আমরা শুধু এইভাবে এইভাবে একটু পড়তে পারি, তাই না, এগুলোকে পিভট অস্থি সন্ধি বলা হয়। এগুলো হলো তোমরা উপরে ক্লাসে গেলে পড়বা। তারপরে যেমন দেখা যায় যে এইখানে যে এই যে হিউমেরাসটা দেখবা, হিউমেরাসের মাথাটা গোল গোল্লা, এটা একটা বিষয়ের মধ্যে ঢুকানো আছে। এইটাই হলো তোমার বল সকেট, একটা বলের মতো হয়ে আছে, এটা এক জায়গায় ঢুকানো, যেমন এইটা আছে। বা ফিমারের হাড়টা যেটা কোমরের হাড়, মানে ফিমার, এখানে যেমন এখানে দেখা যাচ্ছে যে ফিমারের অস্থিটা মাথাটা গোল হয়ে থাকে। এই যে এখানে ফিমারের হাড় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো এইটা হলো তোমার এই বল সকেট, বলের মতো মাথা, তারপরে এটা একটা সকেট মানে একটা ঢুকানো থাকে এক জায়গায়, সেটা এইখানে আছে এই জয়েন্টটা। তারপরে এই যে যেমন এইখানে আমাদের এইখানে আছে হিঞ্জ জয়েন্ট, হ্যাঁ, যে আমরা হাতটাকে শুধু এইভাবে এইভাবে করতে পারি, সোজা করতে পারি, এরকম করতে পারি। যেমন দরজা ওই যে কবজা লাগানো থাকে, দরজা যেমন একদিকে খুলে এরকম আমাদের এই অংশটাকে আমরা, তো এই জয়েন্টটার নাম হলো হিঞ্জ জয়েন্ট, হ্যাঁ, হিঞ্জ জয়েন্ট। আচ্ছা, তারপরে আমরা বল সকেট, তোমার বইয়ে কিন্তু দুইটাই দেওয়া আছে। তারপর দেখো এইখানে আছে হলো এই যে কন্ডালয়েড, তারপরে টার্সালের মধ্যে যেমন এখানে আছে প্লেন জয়েন্ট, হ্যাঁ, এরকম আমাদের হলো। আর এই যে আঙ্গুলের মাথাগুলোর মধ্যে এক রকমের জয়েন্ট আছে, হ্যাঁ, এইটাকে বলা হয় স্যাডল জয়েন্ট। তো এরকম বিভিন্ন রকমের জয়েন্ট আছে আর কি, হ্যাঁ। তো মানে 6 রকমের জয়েন্ট আমাদের এই কঙ্কালের মধ্যে দেখা যায় আর কি। তো ঠিক আছে, তোমাদের বই দুইটা আছে, দুই ধরনের, দুইটা একটু পরে রাখো আর কি। যেমন এই যে বল সকেটের মধ্যে দেখাতে গেলে এইটা এইখানে খুব ভালো দেখা যাচ্ছে, এই যে মাথাটা গোল হয়ে আছে, এটা একটা জায়গায় প্রবেশ করানো আছে, হ্যাঁ, এটা বল সকেট, মানে এটা হলো হিউমেরাসের এই হাড়টা, হ্যাঁ, ঠিক আছে। তো এই হলো তোমাদের আমাদের হলো জয়েন্ট অস্থি সন্ধি গেল। এখন দেখো ছেলেরা, অস্থি সন্ধির পরে কি হবে, যে এটা হলো কি পেশি, না, পেশি ও মানুষের চলনে অস্থি আর পেশির ভূমিকাটা কি। এখন এই যে আমরা দৃঢ়তা প্রদান এবং চলন বলতেছি, তাই না, দৃঢ়তা প্রদান এবং চলন। এখন দেখো আমরা যে চলনে অস্থি সন্ধি কি কাজ করে, চলনটা কিভাবে হয়, চলনে অস্থি সন্ধিটা কিভাবে কাজ করে, তাহলে দেখো আমরা কিভাবে চলতে পারছি খেয়াল করো ছেলেরা, তুমি এমনিতে একটু বুঝতে পারবা। যেমন ধরো যে আমরা যে এরকম, এই যে আমরা তোমরা যখন পড়ো ছেলেরা, দেখো এই যে হাত এমন করো না তোমরা, যে দেখাও শক্তি দেখাও, দেখালে দেখা যায় যে তোমার এইখানের পেশিটা কিন্তু উঠে যায়, তাই না। তার মানে কি, এইখানে দেখো এই পেশিটা উঠে যায়, আবার যখন সোজা করি তো কি হচ্ছে ঘটনাটা খেয়াল করো। এই যখন তুমি হাত আমরা এইভাবে হাত উপরে উঠাতে তুলতে চাই আর কি, উপরে উঠাতে চাই, তখন কি করে ব্রেন থেকে একটা সিগন্যাল আসে, কোথায় আসে, আচ্ছা চলনে পেশি, না, চলনে পেশি অস্থির ভূমিকা, চলনে পেশি অস্থি ও পেশির ভূমিকা, অস্থি ও পেশির ভূমিকা, পেশির ভূমিকা। আচ্ছা, এখন দেখো ছেলেরা কিভাবে হয় এই ঘটনাটা, কিভাবে হচ্ছে, যে যখন তুমি হাত উপরে উঠাবা এই সিগন্যালটা ব্রেন থেকে আসবে, আমাদের ব্রেন কিন্তু পুরো বডিকে চালাচ্ছে। তো এই ব্রেন থেকে সিগন্যালটা আসে হলো কোথায়, যে এইখানে পেশিতে, পেশি, আচ্ছা পেশিকে বলে, পেশি কোথায় বসবে, যে পেশির মধ্যে খেয়াল করো ছেলেরা, যে পেশি আছে না, পেশির হলো ধরো যে পেশির কোষগুলো আর কি, পেশি এখানে যে পেশির কোষগুলো যখন এই যে হাড়ের সঙ্গে এসে সংযুক্ত হয়, তখন কিন্তু এরকম রশির মতো একটা অংশ বের হয়, এগুলো ধরো পেশি, হ্যাঁ, পেশি হলো কি, যে
বেশি এরকম একটা রশির মতো অংশ তোমরা দেখেছো কিনা জানি না, দেখে থাকবা, এখন খেয়াল করো আর কি। এটা হলো হাড়ের সঙ্গে এসে লেগে থাকে। যেমন ধরো আমাদের এই জায়গাটা খুব ভালো বোঝা যাবে, এখানে অনেক মাংস বেশি আছে তাই না, এইখানে এসে এগুলো হাড়ের সঙ্গে লেগে যায়, এই জায়গাটাকে বলা হয় টেন্ডন। যে জায়গাটা হাড়ের সঙ্গে লেগে যায়, টেন্ডন কি করে হাড় পেশিকে হাড়ের সঙ্গে আটকে রাখে আর কি। তাহলে অস্থি ওই যে পেশি রাখার তল হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কি হলো টেন্ডন দিয়ে হাড়ের সঙ্গে আটকে থাকে। তো এখন কি হয় যে আর আবার দেখো তাহলে কি হলো, এইখান থেকে যে সিগন্যালটা আসে তখন ব্রেনে আসার পর তখন তুমি এই যে হাত উপরে উঠাবে, কখন কিভাবে হবে দেখো, হাত যখন তুমি তখন সিগন্যাল আসবে, এসে বলবে যে তোমার এইখানে এই পেশিটাকে, হাতের উপরের পেশিটাকে বলা হয় হলো বাইসেপস পেশি। কি বলা হয়? বাইসেপস। ধরো এটা হলো তোমার এটা হলো হাতের ইয়েটা, আচ্ছা এটা হলো তোমার হাত, একটা ধরো একটা হাতের অংশ, এখানে তোমার হলো হাড় আছে না, এখানে হলো আমাদের হাড়টা আছে, এখানে একটা হাড় হিউমেরাস তাই না, হিউমেরাস। আর ধরো এখানে হলো রেডিয়াস আর আলনা এদিকে গেল, হ্যাঁ রেডিয়াস আর আলনা গেল এদিক থেকে। আচ্ছা এখন কি হবে, এই যে পেশিটা তোমার যখন হাত উপরে তুলতে হয় তখন সিগন্যাল আসবে এই পেশির উপরে, আসার পরে কি হবে, এই পেশিটা এখানে তখন সংকুচিত হয়ে যাবে। তার মানে কি এই যে এখানে পেশি অংশটা খেয়াল করো, আর এটাকে বলা হয় বাইসেপস পেশি। এটা হলো কি বাইসেপস, বাইসেপস। আর নিচে যে পেশিটা থাকে, নিচের দিকে থাকে আরেকটা পেশি, খেয়াল করো ছেলেরা, এইটা হ্যাঁ এটা থাকে, এটাকে বলা হয় ট্রাইসেপস পেশি। এটা হলো ট্রাইসেপস, নিচের দিকে ট্রাইসেপস। তুমি এমনিতে বুঝে যাবা, এখানে নিচের অংশটা হলো ট্রাইসেপস আর উপরের অংশটা হলো বাইসেপস পেশি বলা হয়। তো এখন যখন সিগন্যাল আসে তখন এইটা এই পেশি মানে কি বলা হয় যে এখানে তোমাকে সংকুচিত মানে সিগন্যাল আসলে সংকুচিত হতে হবে। এটা হলো সংকুচিত, যখন এই পেশি সংকুচিত হয় তখন কিন্তু এটা দেখো সংকুচিত হয়ে এটা ফুলে উঠে, তখন এই জায়গাটা ফুলে উঠে, উঠার পরে কি হয় তখন, উঠার পরে মানে ফুলে যখন উঠে এই যে দেখো ফুলে উঠবে কিভাবে, যে এইখানে সিগন্যাল আসলো যে এটা সংকুচিত হতে হবে, তখন এটা আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। আর এইখানে তোমার টেন্ডনের মধ্যে টান পড়ে, টেন্ডনে টান হলে যখন টেন্ডনে টান পড়ে তখন এই হাতটা উপরে উঠে আসে, টেন্ডনের মধ্যে টানটা পড়ে। আবার যখন এই সিগন্যালটা সরে যাবে তার মানে এটা যখন সংকুচিত হয় তখন এই ট্রাইসেপস পেশিটা, নিচের পেশিটা কি প্রসারিত হয়, এটা প্রসারিত হয় নিচের পেশিটা, হ্যাঁ এই নিচের অংশটা। আবার যখন এখন তুমি কি করবে, হাত নিচে নামাই ফেলবা, এখন তোমার হাত সোজা করতে হবে, তাহলে কি হবে, এখন এখান থেকে সিগন্যালটা চলে যাবে, সিগন্যাল চলে যাবে, এইটা কি হবে রিল্যাক্স মোডে চলে আসবে, এটা যেটা সংকুচিত হয়েছিল এটা প্রসারিত হবে, এই যে এরকম প্রসারণ হবে, হইতে গেলে কি হবে, নিচের যে ট্রাইসেপস পেশি আছে এই পেশির এখানে একটা ইয়ে হবে, টান হবে, এবং সেটা এইভাবে তোমার মানে এটা যখন রিল্যাক্স হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এইটা হাত সোজা হয়ে যাবে এটা। তো এইভাবে হলো যখনই আমরা এই যে হাত বা পা চালাতে চাই তখন ব্রেন থেকে একটা সিগন্যাল আসে যে এখানে সংকুচিত হইতে গেলে তোমার কি হবে, টেন্ডনের মধ্যে টান পড়বে, টানের ফলে ওই টানেই তোমার ওই অংশটা বা ওই তার সাথের অংশটা উঠে চলে আসে, তখন এইভাবে করে হাত, এটা হলো তোমার, তাহলে এইভাবে পেশি আর কি হয় হাড় অস্থি এইভাবে আমাদের চলনে সহায়তা করে। তোমাদের বইয়ে দেওয়া আছে, একটু পড়লেও পারবা ইনশাল্লাহ, আশা করি খুব কঠিন না, আর সমস্যা হলে আমাকে বলবা। আচ্ছা তাহলে তারপরে দেখো ছেলেরা কি হলো, এখন তো আমরা পারবোই না টেন্ডন আর লিগামেন্ট কি, বা এটা তোমরা কিন্তু বলতে পারবাই। এখন দেখো তোমাদের বইয়ে একটা টেন্ডন আর লিগামেন্টের ছবিও দেওয়া আছে, তারপরেও আমরা একটু টেন্ডন লিগামেন্টের ইয়েটা দেখি। টেন্ডন কি বললাম, টেন্ডন বললাম হলো যে কি, টেন্ডন হলো কোনটা, যে মাংসপেশির প্রান্ত ভাগ না, এই যে বললাম এইখানে ধরো এইটা না, এই প্রান্ত ভাগটা এখানে এসে কিন্তু লেগে গেছে হাড়ের সঙ্গে, এখানে এসে তুমি ধরো এইটা আর কি এখানে হাড়ের সঙ্গে লেগে গেল, তাই এটা রশির মতো হয়ে গেছে না। আচ্ছা মাংসপেশির, এই যে মাংসপেশি না, এই পেশির প্রান্ত ভাগ গুলা এসে কি হাড়ের সঙ্গে লেগে যায়, এটা হলো রশির মতো, রজ্জু বা রশি যেটা, হ্যাঁ সাদা, এগুলো হলো সাদা তন্তু দ্বারা তৈরি আর কি। তো এই রশির মতো অংশটাকে বলা হবে যেটা হাড়ের সঙ্গে পেশিকে সংযুক্ত করে রাখে, এটা হলো টেন্ডন। আর লিগামেন্ট কি আমরা একটু আগে দেখিয়েছি, লিগামেন্ট হলো হাড়ের সঙ্গে হাড়ের সংযোগ, হাড়ের সঙ্গে খেয়াল করো ছেলেরা, হাড়ের সঙ্গে হাড়ের সংযোগ হলো লিগামেন্ট। হাড়ের সঙ্গে হাড়ের যখন সংযোগ হবে করে দেয় যে ইয়েটা অংশটা,
বা যে পদার্থ সেটাকে বলা হচ্ছে কি লিগামেন্ট, আর বা যোজক টিস্যু বলতে পারো। আর যেটা হলো মাংস পেশিটাকে হাড়ের সঙ্গে সংযুক্ত করে দেয় সেটা হলো টেন্ডন। তাহলে টেন্ডন আর লিগামেন্টের এই একটা মানে পার্থক্য যদি আসে বা সংজ্ঞা বলে বা বৈশিষ্ট্য তুমি কিন্তু বলতে পারবা, এটা একটা বলতে পারতেছি। তারপরে দেখো ছেলেরা, এই টেন্ডনের কিন্তু স্থিতিস্থাপকতা নাই, যেখানে লিগামেন্ট যেটা হাড়কে হাড়ের সঙ্গে সংযুক্ত করে রাখতেছে না, আমরা একটু আগে দেখিয়েছিলাম সেটা কোনটা, ধরো যে কোনো ওই যে দুইটা হাড়কে যখন হাড়ের সঙ্গে সংযুক্ত করে রাখে যে লিগামেন্টটা বললাম, সেই লিগামেন্ট কি হবে, যদি এই যে আমরা নাড়াচাড়া করি হাত পা নাড়াচ্ছি, সংযোগ স্থল গুলা যে নাড়াতে পারি, যদি তোমার স্থিতিস্থাপকতা ইলাস্টিকের মতো কাজ না করে তাহলে কিন্তু আমরা নাড়াতে পারবো না, তাই না? আমরা ঠিক মতো নাড়াচাড়া হবে না যদি শক্ত হয়ে থাকে, পারবো না। তাহলে এই জন্য দেখা যায় যে টেন্ডনের মধ্যে তোমার স্থিতিস্থাপকতা আছে, যেটা লিগামেন্টের মধ্যে স্থিতিস্থাপকতা আছে, যেটা হলো তোমার টেন্ডনের মধ্যে নাই। টেন্ডনের মধ্যে স্থিতিস্থাপকতা নাই। তাহলে দেখো ছেলেরা, আমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো এই বলতে পারতেছি, তাই না? তারপরে দেখো টেন্ডন যেটা বললাম টেন্ডন না, টেন্ডন হলো রশির মতো এই অংশটা, হ্যাঁ, এইটাই হলো হাড়ের সঙ্গে এসে লেগে গেল টেন্ডন। এইটা হলো কি শ্বেত তন্তু দ্বারা তৈরি, সাদা। টেন্ডনটা সাদা হবে যখন মুরগি কাটে মা, তখন একটু খেয়াল করে চামড়া ছাড়ানোর পর রানের জায়গাটা নিচের জায়গাটার মধ্যে এসে দেখা সুন্দর ভালো বোঝা যায় যে মাংস পেশিটা মাসেলটা কিভাবে এসে রশি দিয়ে একদম এর মধ্যে লাগানো আছে পায়ের কাছটার মধ্যে এসে। তো ওই জায়গাটা দেখবা এটা হলো সাদা, এটা হলো সাদা বর্ণের হয় আর কি টেন্ডনটা। তার মানে কেন হয় যে এটা হলো তোমার শ্বেত তন্তু দ্বারা তৈরি, ঠিক আছে? আর লিগামেন্ট হলো কি শ্বেত তন্তুর সাথে পিত্ত তন্তু আছে, লিগামেন্ট গুলোর সঙ্গে পিত একটু তোমার কি লালচে ইয়ে টাইপের হয়ে থাকে, একটু সবুজ একটু কালচে কালচে এরকম হয়ে থাকে আর কি, পিত তন্তু থাকে, মেনলি পিত তন্তু থাকে, সাথে কিছু সাদা তন্তুও থাকে। তাইলে দেখো তারা তৈরি। লিগামেন্টের মধ্যে কি তোমার হয় হলো কি এটাতে হলো কি টেন্ডন, এই যে তন্তুগুলা এগুলো গুচ্ছ আকারে একসাথে হয়ে থাকে, গুছার মতো একসঙ্গে হয়ে থাকে, এবং এগুলোর মধ্যে কি শাখা প্রশাখা মানে থাকে না। কোথায় থাকে না? টেন্ডনের মধ্যে। খেয়াল করো ছেলেরা, টেন্ডন যেটা মাংসপেশির প্রান্ত ভাগ বলতেছি বারবার, হ্যাঁ, মাংসপেশির প্রান্ত ভাগ একদম রশির মতো হয়ে আসে, রশির মতো চিকন হয়ে আসে, রজ্জু বা রশির মতো, হ্যাঁ। তো এই জায়গার তন্তুগুলা হয় কি গুচ্ছ আকারে একসঙ্গে হয়ে থাকে এবং এদের মধ্যে শাখা প্রশাখা থাকে না। কিন্তু লিগামেন্ট যেটা হাড়ের সঙ্গে হাড়ের সংযোগ, একটা পাতলা কাপড়ের মতো, ধরো যে একটা পাতলা কাপড় যেরকম একটু হয় প্রশস্ত হবে, এরকম লিগামেন্টটা হয়, হ্যাঁ। তো এইটার তন্তুগুলা হয় কি শাখাযুক্ত হয় এরা, আর হলো কি এরা ইয়ে ভাবে থাকে, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে, আর ওই এটার মধ্যে হলো একদম সমান্তরাল রশি, তো সমান্তরাল ভাবে হয়ে থাকে তন্তুগুলা, এরকম থাকে গুচ্ছ হয়ে সমান্তরাল ভাবে থাকে। তারপরে দেখো এই তো মোটামুটি তুমি এগুলা কিন্তু বলতেই পারবা, তোমার বই এগুলো দেওয়া আছে, তুমি এগুলো পয়েন্ট আউট করে পাশাপাশি লিখে ফেলবা, যে একটা সংজ্ঞা দাঁড় করাতে পারছি আমরা, তারপরে কি দিতে পারছি যে স্থিতিস্থাপকতা আছে কিনা, তন্তুর প্রকৃতিটা কেমন, এগুলো আমরা বলতে পারতেছি। তারপরে দেখো যে আর কি আছে, তোমার সংজ্ঞা দিলাম, কাজ, আচ্ছা গঠনটা বললাম আমরা যে শ্বেত তন্তু দ্বারা তৈরি, আর এটা হলো পিত্ত তন্তু দ্বারা তৈরি, এটাও বলতে পারতেছি। তারপরে তন্তুগুলোর অবস্থানটা মানে প্রকৃতিটা কেমন সেটাও বলতে পারতেছি। তারপরে ধরো যে কাজটা কি, কাজটা কি যে সংজ্ঞার মধ্যে, যেটা হলো যে হাড়ের সঙ্গে হাড়কে সংযুক্ত করে দিয়ে পুরা, আর সরি পেশির সঙ্গে হাড়ের সঙ্গে পেশিকে সংযুক্ত করে দেয়, দেহের একটা কাঠামো দেয়, তাই না? যে যার দেহের মাংস পেশি কেমন কতটুকু মানে তার একটা দেয়, একটা আকৃতি দেয়। আর এটা হলো লিগামেন্ট কি করে হাড়ের সঙ্গে হাড়কে সংযুক্ত দিয়ে তোমার চলনেও সহায়তা করছে, ওইটাও চলনে করে, টেন্ডনও চলনে করতেছে সহায়তা করে। তো তুমি পার্টিকুলার হলো হাড়ের সঙ্গে হাড়কে সংযুক্ত করে দেয় হলো কোনটা, লিগামেন্ট। হাড়ের সঙ্গে এইটা মাথায় থাকলে হবে, হাড়ের সঙ্গে হাড়কে সংযুক্ত করে লিগামেন্ট, আর হাড়ের সঙ্গে পেশি সংযুক্ত করে দেয় হলো টেন্ডন, ঠিক আছে? তো এইগুলো আমরা কিন্তু ইনশাল্লাহ বলতেই পারবো, তাই না? তারপরে দেখো ছেলেরা, তাহলে এটা কিন্তু আসে পরীক্ষায় যে টেন্ডন আর লিগামেন্টের মধ্যে পার্থক্যটা আসে পরীক্ষায়, হ্যাঁ। তো এই একটা বিষয়। তারপরে দেখো যে এখন অস্থি সংক্রান্ত রোগ, না বায়োলজি পড়তেছি আমরা প্রায় মানে অনেক চ্যাপ্টারের মধ্যে কিছু ডাক্তারি করা শিখতেছি, তাই না? যে যদি করি আর কি, তাহলে এটা হলো কি অস্থি সংক্রান্ত কিছু রোগ তোমার বইয়ে দেওয়া আছে।
যেটা হলো কি এই রোগগুলা সাধারণত দেখা যায় যে বয়স 40 আপ হলে এই ধরনের রোগগুলা হয়। দেখো বাসার মধ্যে এরকম বাবা মা এরকম হলে বা দাদা দাদি থাকলে এরকম দেখবা যে হাড়ের ব্যথা হয়, এই হয়, বা এই গিরে গিরে ব্যথা হচ্ছে, এগুলা হয়। হ্যাঁ, জয়েন্টে ব্যথা হচ্ছে, কিন্তু এরকম হয়। তো এখন এই যে এইগুলা হওয়াটা আর কি, যেটা হলো অস্টিওপোরোসিস। হ্যাঁ, অস্টিওপোরোসিস। তো এখন দেখো ছেলেরা, অস্টিওপোরোসিসের মধ্যে কি হয়, অস্টিওপোরোসিস কথাটা যেটা, আচ্ছা রোগ না, এটা বললাম হলো অস্থির রোগ না, এটা 40 আপ হয়ে গেলে মোটামুটি দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষই এই অস্টিওপোরোসিসে ভুগে। হ্যাঁ, অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস, পরেসিস, সেটা হবে পরোসিস। আচ্ছা, এটা অস্টিও কথাটা তো বুঝতে পারছো যে অস্টিও মানে অস্থি থেকে, হ্যাঁ, অস্থিতে। পরোসিস হলো পোরাস হলো ছিদ্র আর কি, অস্থির ছিদ্র, এটা মানে মানে অস্থির সমস্যা আর কি। এটা হওয়া অস্থির মধ্যে যে এটা হয়, সমস্যাটা হয়, হাড়ের ক্ষয় হতে পারে, বা হাড়ের মধ্যে ব্যথা হয়, হাত ভঙ্গুর হয়ে যায়, এরকম। তোমার বইয়ের মধ্যে দেখা যায় ছেলেরা যে কতগুলা লক্ষণ দেওয়া আছে। এখন আচ্ছা, এটাকে বলি যে এই সমস্যাগুলা হয়। এখন এই সমস্যাটা থেকে বেঁচে থাকার জন্য এখন থেকেই মানে বলতে থাকবা, বাবা মাকে বলো, বা যে নিজেরাও ইয়ে করবো, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলা খেতে হয় আর কি একটু। হ্যাঁ, যে তাহলে একটু দেরিতে এই সমস্যাগুলো আসবে। তাহলে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেহেতু আমাদের হাড়ের গঠনটাই ক্যালসিয়াম নিয়ে, তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমাদেরকে বেশি বেশি খেতে হবে। হ্যাঁ, এইগুলাকে মানে খেতে হবে আর কি। তো এখন দেখো ছেলেরা, এর জন্য এই রোগের লক্ষণ তোমার বইয়ের লক্ষণ দেওয়া আছে, তারপর প্রতিকার দেওয়া আছে। হ্যাঁ, এগুলো একটু মোটামুটি পড়ে ফেলবা। আর আর এই তো যে আর একটা আছে কি, রিউমেটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাত। হ্যাঁ, গেটে বাত আর রিউমেটিক ফিভার এটা কিন্তু একরকম না। হ্যাঁ, অনেকেই ভুল করে ফেলে। রিউমেটিক ফিভার এক ধরনের ইয়ে হয়, জ্বরের সমস্যা হয়, আর এটা হলো তোমার মেরুদণ্ডের সমস্যা থেকে হয়ে যায়। আর গেটে বাত, হ্যাঁ, এই যে বাত হওয়া, বাতের ব্যথায় কিন্তু অনেক বয়স্ক রাই ভুগে থাকেন। তো এই যে তোমার বইয়ে দেওয়া আছে কিছু, যে গিটে ব্যথা হয় না, গিটে ব্যথা হয়ে যায়, অস্থিগুলা শক্ত হয়ে যায় অনেক সময়, যে তার ইয়ে থাকে না, মানে সেই নরম ভাবটা ইয়েটা থাকে না আর কি, বা অস্থিসন্ধিগুলা এরকম নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়, এরকম হয় আর কি, যে গেটে বাত হলে বা রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা বলা হয়। হ্যাঁ, এইরকম হলে তো এইটার লক্ষণগুলা পড়বা, প্রতিকার করে রাখবা। এগুলো মোটামুটি একটু জানা আর কি, যে জানতে পারলে তুমি কিছু আগে থেকে একটু ইয়ে নিতে পারবা। তো এই হলো ছেলেরা আমাদের যে এই পর্যন্ত যে চ্যাপ্টারের মোটামুটি তোমরা যেটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা মানে জানা আর কি, সবই জানতে হবে। তার মধ্যে তোমাদের পরীক্ষায় অস্থি তরুণ অস্থির পার্থক্য আসে, তাই না? তারপরে একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির গঠন, ছবি আঁকা সহ অবশ্যই শিখবে সেটা। তারপরে এখন চলনে পেশির ভূমিকা, অস্থির ভূমিকা, এগুলো তো একবার পড়লেই মোটামুটি তোমরা পারবে, বা আমি তো বললামই কিভাবে এটা হয় সেটা। হ্যাঁ, যে আগে হলো একটা সিগন্যাল আসতে হবে ব্রেন থেকে, আসলে সংকুচিত হয়, সংকুচিত হলে টান পড়বে, টেন্ডনে হলে এটা উঠে আসে, তাই না? এরকম করে পারবা। আবার যখন সিগন্যালটা সরে যাবে তখন এটা রিল্যাক্স মোডে চলে যায়, তখন দেখা যায় যে রিল্যাক্স হলে এটা তখন সোজা হয়ে যায় হাতটা, এরকম। তো এই হলো তোমার আর একটা হলো টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য, পরীক্ষায় আসে। তোমার বইয়ে একটা ছক দেওয়া আছে, এইটা ছকটা কমপ্লিট করে ফেলবা তোমরা। এটা হলো এটা বাড়ির কাজও। আর এই যে মোটামুটি দেখা যাচ্ছে যে আগামী দিন মানে আগামী আবার এক সপ্তাহ হয়তো তোমরা ছুটি পাবে, বা আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে যখন দেখা হবে আমরা আরেকটা টপিক নিয়ে আসবো, যে সেই টপিকটা আসবো যেটা হলো তোমার ইয়ে হয় 9 বার্ষিকের সিলেবাসটা কভার করে, এরকম আমি দেখে তারপর একটা চ্যাপ্টার নিয়ে উপস্থিত হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো তোমরা ছেলেরা, এর মধ্যে বেশি বেশি এগুলো দোয়া করো, আমার জন্য করো, সবার জন্য করো, যেন আবার আমরা যেন আমাদের সে আগের পরিবেশে ফিরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক করে দেন। এইরকম বেশি বেশি দোয়া করো আর পড়াশোনা করো। তো ঠিক আছে ছেলেরা, ভালো থেকো, আল্লাহ হাফেজ।